ময়েশ্চার অ্যান্ড প্ল্যান্ট রিলেশনশিপটা কি? এখন এখানে সেটা হচ্ছে প্ল্যান্ট, সয়েল আর হচ্ছে এর এই সয়েলের মধ্যে যে ওয়াটার আছে এর মধ্যে কি রিলেশন এবং কার কারণে কি হয়, প্ল্যান্টের গ্রোথের জন্য কতটুকু ওয়াটার দরকার বা কি, মানে এভরিথিং এই সব বিষয়ে যে পড়াশোনা, সেটা এটাকে আমরা বলছি সয়েল ময়েশ্চার অ্যান্ড প্ল্যান্ট রিলেশনশিপ। স্যার হ্যাঁ বলো। ID4 এরটা অ্যাকসেপ্ট করেন, আচ্ছা ঢুকতে পারছে না। স্যার ফারিয়ারটাও অ্যাকসেপ্ট করেননি মনে হয়। হ্যাঁ, সবাই accept করা হয়ে গেছে, আসবে এখন। আসসালামু আলাইকুম স্যার। The water below the water table is groundwater and above water available soil moisture. এখন আমরা একটা জিনিস খেয়াল করো যে সয়েলের নিচে আমাদের কি কি আছে। সয়েলের নিচে ধরো ওয়াটার আছে, দেখি না? এখন ওয়াটার কি সব জায়গায় আছে নাকি? যেমন ধরো যে ওয়াটার সয়েল যদি আমরা খুঁড়ি, ধরো একটা শুকনা সয়েল, সাপোজ চিন্তা করো উপরে লেয়ারটা শুকনো। এখন ধরো খুঁড়ে তুমি হয়তো হয়তো 1 ফিট 2 ফিট খোঁড়ার পরে দেখবা আলটিমেটলি সয়েলটা মোটামুটি ভেজা। তো এখন প্রশ্ন হচ্ছে সব জায়গায় কি সয়েল আছে, ও ওয়াটার আছে, এবং যদি থাকে কোন ওয়াটারকে আমরা কি বলবো, তাই না? কোন ওয়াটার আমরা তুলতে পারবো, কোনটা পারবো না, জি এই স্যার। কোশ্চেন আসে। তখন একটু খুঁড়লে যদি আমরা দেখি যে ভেজা মাটি, তার মানে এখানে পানি আছে, তাহলে সেই পানি আমরা তো তুলতে পারছি না, তাই না? যেহেতু যেখানে পানির সমস্যা, তাহলে তো এটা নিচে একটুখানি পাইপ দিয়ে টিউবওয়েল করলে পানি ওঠার কথা, তাই না? কিন্তু এখানে উঠে না, তাই তো? তো তার মানে জি স্যার। ওয়াটার টেবিলের নিচে যে একুইফার আছে সেই জায়গা থেকে, মানে যে একুইফার আছে সেই জিনিস, যে জায়গা থেকে মানে যেই ফরমেশনের মধ্যে দিয়ে ওয়াটার খুব সহজে ট্রান্সফর্ম হতে পারে, মানে এই জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে, এবং হচ্ছে সেই জায়গা থেকে খুব সহজে ওয়াটার এক্সট্রাক্ট করা যায়, এরকম যদি হয় সেটাকে বলা হয় একুইফার। একুইফার ছাড়া আসলে ওয়াটার তোলা যায় না। তো এইখানে চিন্তা করো যে ওয়াটার টেবিল বিলো দ্য ওয়াটার টেবিল ইজ নোন অ্যাজ গ্রাউন্ড ওয়াটার। তো ওয়াটার যদি ওয়াটার টেবিলের নিচে হয় সেটাকে গ্রাউন্ড ওয়াটার বলে, এন্ড অ্যাবভ দ্য ওয়াটার টেবিল ইজ সয়েল ময়েশ্চার। তো ওয়াটার টেবিলের উপরে যদি ওয়াটার থাকে সেটাকে বলা হচ্ছে সয়েল ময়েশ্চার। মানে ওয়াটার টেবিলের উপরে, সাপোজ এইখানে দেখো এই ফিগারটাতে, এটা হচ্ছে ওয়াটার টেবিলের যে ডটেড লাইন দেওয়া, যেটা ওয়াটার টেবিল, এর নিচের যে ওয়াটারটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, এবং এর উপরের যে ওয়াটারটা আছে এটা হচ্ছে সয়েল ময়েশ্চার। মানে এর মধ্যে সয়েলের মধ্যে যে ওয়াটারটা আছে এটা হচ্ছে সয়েল ময়েশ্চার। এক্সটেন্ডিং ডাউন ফ্রম দ্য গ্রাউন্ড সারফেস। তো এই এক্সটেন্ডিং ডাউন ফ্রম দ্য গ্রাউন্ড সারফেস থেকে যদি নিচে যায় কি হবে, is the zone of zone soil zone or the road zone, which is defined as being depth of overburden that is pretended by the root of vegetation and shown in the figure. And zone is most important. তো এই যে বিষয়টা, এর নিচে যদি যাই আমরা, এই যে সয়েল জোন বা রোড জোন, যেই পরিমাণ জায়গা জুড়ে এই যে তোমার রোডটা বিস্তার করেছে, এক্সটেন্ডিং ডাউন ফ্রম দ্য গ্রাউন্ড সারফেস, মানে গ্রাউন্ড সারফেস থেকে নিচের দিকে যদি যাই কত পর্যন্ত, ইজ দ্য সয়েল জোন আর রোড জোন। তো এর নিচে যদি যাই তাহলে সয়েল জোন আর রোড জোন পাবো আমরা, which is defined as the depth of overburden and the pretend penetrated by the root of the vegetation. তো যেই পরিমাণ তোমার রুট অফ ভেজিটেশন, মানে যে কোনো গাছ বা যে কোনো ফসলের রুট যে পরিমাণ এটাকে পেনিট্রেট করতে পারে, যে পরিমাণ নিচে যেতে পারে, সেই অংশটাকে বলা হচ্ছে কি রুট জোন। এই যে এই অংশটাকে বলা হচ্ছে রুট জোন, সয়েল জোন বা রুট জোন। অথবা যে অংশটা থেকে সে সর্বোচ্চ যত নিচ থেকে ওয়াটারকে এক্সট্রাক্ট করে আনতে পারে সেটাকে বলা হচ্ছে রুট জোন। রুট জোন কথাটা বারবার আসবে, এই জন্য বলা হচ্ছে রুট জোন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে আরো এগুলার আমরা স্যার আমরা কি স্যার রুট জোন আর সয়েল জোনের ভিতরে হচ্ছে স্যার এগ্রিকালচার পারপোজের জন্য স্যার যত রকম যা আছে স্যার এগুলো ইউজ করার জন্য স্যার হ্যাঁ এই দুইটা পোর্শনের অবস্থান নিব স্যার খালি? হ্যাঁ, এখন রোড জোনের মধ্যে যদি কোনো ওয়াটার না থাকে আলটিমেটলি কোনো লাভ হবে না। স্যার আর ক্যাপিলারিটি জোনটা কি স্যার একটু বলেন স্যার আরেকবার স্যার। আচ্ছা, এগুলো নিয়ে আমরা এই পরবর্তীতে আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। তো ক্যাপিলারি ওকে জোন স্যার। সেই জোন, তোমরা
ক্যাপিলারি ওয়াটার পরে আসছে, যে চুলের মতো তোমরা যখন পৃষ্ঠটান যে একটা চ্যাপ্টার ছিল তোমাদের ইন্টারমিডিয়েটে, সেটাতে পড়ে আসছে। ক্যাপিলারি জোনটা হচ্ছে সেই জোন যেই জোন পর্যন্ত ওয়াটার নিচ থেকে ক্যাপিলারি রাইজের মাধ্যমে উঠতে পারে, সেই জোনটাকে বলা হচ্ছে ক্যাপিলারি জোন। আর ক্যাপিলারি জোন আর সয়েল জোনের মাঝখানে যে জোনটা থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। এই ক্যাপিলারি ওয়াটারটা আসে কারণ হচ্ছে তোমার রুট তো আর গ্রাউন্ড ওয়াটার টেবিলকে টাচ করতে পারে না বা সেটাকে ভেদ করতে পারে না। ধরো হয়তো যেখানে গ্রাউন্ড ওয়াটার খুব অ্যাভেলেবল বা যে জায়গায় গ্রাউন্ড ওয়াটার খুব উপরে, সেই জায়গায় হয়তো চিন্তা করতে পারো যে হ্যাঁ গ্রাউন্ড ওয়াটারে রুট জোন যেতে পারে। কিন্তু যে জায়গায় রাজশাহীর মতো অবস্থা বা রাজশাহী জোনের মতো অবস্থা যেখানে গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে, তো সেইখানে তো আর এই সয়েলের যে প্ল্যান্টের যে রুট সেই পর্যন্ত যেতে পারবে না। সো সেইখানে প্ল্যান্ট কিভাবে বাঁচে? মেইনলি প্ল্যান্টের যে ওয়াটারের যে যোগানটা আসে গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে, সেটা আসলে ক্যাপিলারি রাইজের মাধ্যমে আসে। মানে ধরো তুমি খুব সূক্ষ্ম একটা যদি এই জিনিসটা নিজেও এক্সপেরিমেন্ট করতে পারো, যে খুবই যত ক্ষুদ্র হবে তত বেটার, যত ডায়ামিটার কম হবে। চুলের মতো সূক্ষ্ম যদি হয়, সেই ক্ষেত্রে যদি পানির মধ্যে চুবানো হয় তাহলে দেখা যাবে ওয়াটার অনেক উপরে উঠে আসে। এই যে রাইজটা, এটাকে বলা হচ্ছে ক্যাপিলারি রাইজ। এই জোনের মধ্যে ক্যাপিলারি রাইজের মাধ্যমে ওয়াটার গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে উঠে আসে। বুঝছিস? এরপরে আসি আমরা ফিল্ড ক্যাপাসিটি। The field capacity intermediately after the rain or irrigation of water application, when all the gravity water has drained down to the water table, a certain amount of water is retained on the surface of the soil grain by molecular attraction and by loose chemical bond. So কি হয়, তো আফটার রেইন, বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর ইরিগেশন তোমার দেওয়ার পরে, যেমন তুমি খেতে ধরো পানি দিলা, দেওয়ার পরে কি হয়, when the gravity water has drain out, যখন এই গ্র্যাভিটেশনাল ওয়াটার মানে যে ওয়াটারটা হচ্ছে গ্র্যাভিটির কারণে আটকে থাকে, তো এইটা হচ্ছে যখন ড্রেন আউট হয়ে যায়, যখন বের হয়ে যায় তো দ্য ওয়াটার টেবিল, এটা আস্তে আস্তে যখন ইয়ার মাধ্যমে আস্তে আস্তে ওয়াটার টেবিলে চলে যায়, a certain amount of water is retained on the surface of the soil grain by molecular bond. এই যে সয়েল গ্রেইনের উপর কিছু ওয়াটার থাকে মলিকুলার বন্ডের মাধ্যমে অথবা লুজ কেমিক্যাল বন্ড, যেটাকে অ্যাডজর্পশন বলা হয়, এর মাধ্যমে থাকে। এই অবস্থায় দিস ওয়াটার ক্যান নট বি ইজিলি ড্রেন আউট আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি। তো এই ওয়াটার কখনো গ্র্যাভিটির কারণে সয়েলটা ভেজা থাকছে আসলে, তো সেটাই হচ্ছে কাহিনী। ওই ওয়াটার কিন্তু উপরেও নিয়ে আসা যাবে না, আবার নিচেও পাঠানো যাবে না, এটা কিন্তু ওইখানেই থেকে যাবে। যেই ওয়াটারটাই ইয়া হয়ে যাওয়ার পরে, বাকি ওয়াটার ড্রেন আউট হয়ে যাওয়ার পরে যেই ওয়াটারটা সয়েলের মধ্যে থাকে, ইট ইজ কল্ড দ্য ফিল্ড ক্যাপাসিটি। সকল গ্র্যাভিটি ওয়াটার বের হয়ে যাওয়ার ফলে, মানে যেই ওয়াটার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে তোমার কি হয় যে ড্রেন হতে পারে বা মুভ করতে পারে, সেই ওয়াটারটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি ওয়াটার। গ্র্যাভিটি ওয়াটার বের হয়ে যাওয়ার পরে যে ওয়াটারটা বেঁচে থাকলো, সেই ওয়াটারটাকে বলা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। Field capacity is thus the water content of soil after free drainage has taken place for sufficient period. তো ওয়াটার কন্টেন্ট, তার মানে ফিল্ড ক্যাপাসিটি ইজ দাস দ্য ওয়াটার কন্টেন্ট। তো এই জন্য ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে সেই ওয়াটার কন্টেন্ট যেটা হচ্ছে ফ্রি ড্রেনেজ হ্যাজ টেকেন প্লেস ফর দ্য সাফিসিয়েন্ট পিরিয়ড। তো ফ্রি ড্রেনেজ যদি সাফিসিয়েন্ট পিরিয়ডের জন্য দেওয়া হয়, তার মানে তোমরা দেখছো কিনা যে হচ্ছে গিয়ে ধরো পোলাও রান্না করার আগে কি করা হয়, যে চাল ভিজিয়ে একটা তারপরে একটা ইয়ার মধ্যে একটা জালি টাইপের একটা ইয়ার মধ্যে জিনিসের মধ্যে রেখে দেওয়া হয় কিছুক্ষণ, যাতে পানিটা বের হয়ে যায় এখান থেকে, চালটা ইয়া হয়ে যায়, তাই না? এই ধরনের অনেক ক্ষেত্রে যে কোনো কিছু ভিজে গেলে এইভাবে অনেক সময় করা হয়, একটা জালি টাইপের একটা জিনিসের মধ্যে রাখা হয়, সেখানে যাতে পানিগুলো ড্রেন আউট হতে পারে। এই যে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে পানি বের হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা যদি রাখা হয়, সব পানি বের হয়ে যাবে। এবং কিন্তু চালটা কি একদম শুকনো যেমন ছিল সেরকম হবে? নিশ্চয় না। এর উপরে এর সারফেসে কিছু ওয়াটার থেকে যাবে, সারফেস ময়েশ্চার হিসেবে, তাই না? এই যে সয়েলের ক্ষেত্রে ঠিক সেম ভাবে তাদেরকে সয়েল স্যাম্পল নিয়ে এইভাবে ড্রেন আউটের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়, এবং তারপরেও যে ওয়াটার গ্র্যাভিটির কারণে
ওয়াটারটাকে বলা হচ্ছে আমাদের এই তোমার ফিল্ড ক্যাপাসিটি। দিস পিরিয়ড অফ ফ্রি স্যার গ্র্যাভিটি ড্রেনেজ ইজ জেনারেলি 2 to 5 days। এই জেনারেল এই যে তোমার ফ্রি ড্রেনেজটা 2 থেকে 5 দিন পর্যন্ত কন্টিনিউ করা হয়। স্যার তাহলে স্যার এই যে ফিল্ড ক্যাপাসিটিতে স্যার এই যে স্যার যেইগুলো স্যার আমরা ইরিগেশন পারপোজ ইউজ করতেছি ওইখানে কি স্যার তাহলে গ্র্যাভিটি ওয়াটারের পরিমাণ কি স্যার তাহলে বেশি থাকে স্যার? আচ্ছা, গ্র্যাভিটি ওয়াটার কি সেটা আগে জানতে হবে তো তোমাকে। হ্যাঁ স্যার ওই যে স্যার যেগুলো রেইন ওয়াটার বা সামথিং যেগুলো স্যার আমরা গ্র্যাভিটির কারণে বা অন্যান্য কারণে স্যার আমাদের ল্যান্ডে এসে পড়তেছে স্যার। এটা তো গ্র্যাভিটি। স্যার যাই হোক, আগে দেখো কি বলি আমি, তারপর আসো। ঠিক আছে? ঠিক আছে। এখন ফিল্ড ক্যাপাসিটি ইজ ফার্দার কনসিস্ট অফ টু পার্ট। এই ফিল্ড ক্যাপাসিটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, একটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার আর একটা হচ্ছে হাইড্রোস্কোপিক ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার। এই যে বিষয়টা, ফিল্ড ক্যাপাসিটির মধ্যে যে ওয়াটারটা থাকলো সেই ওয়াটারটা আবার দুই ভাগে ভাগ করা যায়। মানে যেই ওয়াটার, তার মানে বিষয়টা হচ্ছে যেই ওয়াটারটা তোমার এই গ্র্যাভিটির কারণে বের হতে পারে না, সেটাই হচ্ছে আলটিমেটলি ফিল্ড ক্যাপাসিটি, মানে যেটা রিটেইন করে যায়। তো গ্র্যাভিটেশনাল ফোর্সে এই ওয়াটারকে বের করতে পারবে না সেটা। এরকম দুইটা ওয়াটার আছে আরো, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার আর একটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। তো ক্যাপিলারি ওয়াটারটা আমি বললাম যে আসলে কি ক্যাপিলারি ওয়াটার, যে ওয়াটারটা তোমার গ্র্যাভিটির উল্টা, মানে উপর দিকে হচ্ছে একটা উইদাউট এনি ফোর্স এন্ড উইদাউট এনি সাকশন প্রেসার, তাই না? তো সেই ওয়াটারটাকে আমরা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। তাহলে যেটাতে কোনো ফোর্স বা কোনো সাকশন অ্যাপ্লাই না করে উপরে উঠতে পারে যে ওয়াটারটা, সেই ওয়াটারটার অবশ্যই গ্র্যাভিটির অপোজিটে যাবে, তাই না? তো এটা একটা জিনিস। আরেকটা আছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। তাহলে ক্যাপিলারি ওয়াটার ক্ষেত্রে কি টেক্সট বলছে আমরা দেখি। The field capacity water further consists of two parts. The part of water that is attached to the soil as molecular by the surface against the gravitational force can be extracted by the plant by capillarity. তো এই যে ক্যাপিলারি ওয়াটার, যেটা এই দিস ওয়াটার ইজ কল্ড ক্যাপিলারিটি। এই যে ওয়াটারটা, এই ক্যাপিলারি যে এইখানে পাইপ গুলো থাকে, ক্যাপিলারি যে ফ্রিঞ্জ বলে, এটাকে ক্যাপিলারি পাইপ বলে না, এটাকে ফ্রিঞ্জ বলে। তো তোমরা এই ফ্রিঞ্জ শব্দটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো, ওই যে নিউটন ফ্রিঞ্জ ছিল এখানে, আলোর এক ধরনের ফ্রিঞ্জ তৈরি হতো। খুবই ক্ষুদ্র যে নলের মতো বা ইয়ার মতো কাটা কাটা থাকে, সেটাকে বলা হচ্ছে ফ্রিঞ্জ। তো ক্যাপিলারি ফ্রিঞ্জ দিয়ে ওয়াটার গুলো উপরে আসে, দেন ওইখান থেকে এই সয়েলে সেটা রুট সেটাকে এক্সট্রাক্ট করে ইয়াতে নিয়ে যায়। তো এই ওয়াটারটা তোমার কি কি কাজ করতেছে, যে গ্র্যাভিটির উল্টা দিকে উঠে আসতেছে, কোনো ধরনের ফোর্স, কোনো ধরনের সাকশন ছাড়াই। এই জন্য এটা অবশ্যই একটা কি বলে ফিল্ড ক্যাপাসিটি, এটা ফিল্ড ক্যাপাসিটির মধ্যে পড়বে। এরপর আসি আমরা যে হাইগ্রোস্কোপিক ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার কি? the other part of the water that is attached to the soil molecule by loose chemical bond. This water cannot be removed by capillary and available for the plant is called hygroscopic water. এই যে ক্যাপিলারি ওয়াটার ছাড়া যে এটা বিষয়টা হচ্ছে, ক্যাপিলারি ওয়াটার ছাড়া যে ওয়াটারটা এখানে থাকছে, যেমন কি বলছে, দ্য আদার পার্ট অফ ওয়াটার দ্যাট ইজ অ্যাটাচড টু দ্য সয়েল মলিকিউল বাই লুজ কেমিক্যাল বন্ড। এটা খুবই হালকা বন্ড, যেটা ওয়াটার বন্ডের চেয়েও এটা হালকা, মানে এমনিতেই আর কি। এটা অনেকটা অ্যাডজর্পশন, তোমার যেমন এখানে কি কি আছে, কোহেশন, তারপরে তোমার কি বলে আরেকটা কি অ্যাডজর্পশন, যেটা হচ্ছে একটা হচ্ছে সংযুক্তি আর একটা সংশক্তি, কি বল ছিল না তোমাদের ইন্টারমিডিয়েটে, যেটা হচ্ছে একই টাইপের মৌলের মধ্যে যারা ওয়াটারের সাথে ওয়াটারের যে বন্ড, সেটাকে বলা হচ্ছে কোহেশন। আরেকটা যেটা হচ্ছে ওয়াটারের সাথে কাঠের বা অন্য কোনো ইয়ার জয়েন হয়, সেটাকে অ্যাডজর্পশন, কি বলে, সংশক্তি আর সংযুক্তি সামথিং একটা ছিল। তো সেরকম একটা ইয়ার মাধ্যমে থেকে যায় এখানে। This water which cannot be removed by capillarity is not available to the plant. এই ওয়াটারটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে ক্যাপিলারিটির মাধ্যমে এটাকে নিয়ে আসা যায় না, এবং নট অ্যাভেলেবল টু দ্য প্ল্যান্ট। এই ওয়াটারটা কিন্তু প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল না, মানে প্ল্যান্ট এটাকে কালেক্ট করতে পারে না, তার রুট দিয়ে এটা কালেক্ট করতে পারে না। ইজ কল্ড হাইগ্রোস্কোপিক ওয়াটার। এই ওয়াটারটাকে বলা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। এটা অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এখানে ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড আছে, তুমি বললেই কিন্তু হবে না, এই কিওয়ার্ড গুলো হবে যে এটা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল না। হাইগ্রোস্কোপিক ওয়াটার কখনো প্ল্যান্ট তোমার অ্যাবজর্ব করতে পারে না বা এটাকে এক্সট্রাক্ট করতে পারে না।
the field capacity of water, the quantity of water which can be retained independently against the gravity, is expressed as the ratio of the water weight of the water contained in the soil and the water the dry that retaining that water. তার মানে ফিল্ড ক্যাপাসিটিকে বের করা হয় কিভাবে, ওয়াটার রিটেইন ইন সার্টেন ভলিউম অফ সয়েল। তো এটাকে বের করা যেতে পারে যে একটা সয়েল মানে যেভাবে ড্রাই ডেন্সিটি বের করা হয়, তো এরকম ভাবে অনেকটা তো না সরি ওয়াটার কন্টেন্ট যেভাবে বের করা হয় সেইভাবে অনেকটা, যে এটাতে ওয়াটার ছিল এতটুকু, এটার তোমার হয়তো আমরা সেটা ওয়েটের ক্ষেত্রে বের করি, এটার ক্ষেত্রে হচ্ছে ভলিউমের ক্ষেত্রে, তাই না? এটা ওয়াটার নিলা তুমি একটা ইয়ার নিয়ে শুকাইতে দিলা, দেওয়ার পরে ওভেনে শুকায় তারপরে দেন কি করলা, যে শুকনাটা দিয়ে ভাগ করে দিলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এখানকার ইয়া। এখন ওই জিনিসটা দেখো কি বলছে এখানে, যে ওয়েট অফ গ্রাউন্ড ওয়াটার রিটেইন ইন দ্য ইউনিট এরিয়া অফ সয়েল ভাগ হচ্ছে তাহলে কি, যে গামা ডি। তো গামা ডি করে আমরা এখান থেকে কি পেলাম, যে একইভাবে গামা কি আকারে আছে, কেজি বা এলভি পার মিটার কিউব আকারে আছে, তাই কিনা? সেখানে কি করতে হবে, তো এখন ওয়েট অফ রিটেইনড ইউনিট অফ সয়েল, এখানে গামা ডি ইনটু ডি করে কি বের করলাম আমরা, কিলোনিউটন পার মিটার স্কয়ার বের করলাম, তাই কিনা? তো এরপরে দেখো ভলিউম অফ সয়েল স্টোরড ইন দা এরিয়া অফ দ্য সয়েল, তো এই এরিয়ার মধ্যে, এই এরিয়া অফ সয়েলের মধ্যে কত ভলিউমের সয়েল আছে, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে এই যে ইয়াটা আছে গামা ডিকে গামা ডাব্লিউ দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে, এইখান থেকে আসবে ভলিউমটা চলে আসবে সয়েলের, সেটা আসবে, তারপর টোটাল ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি ইন দ্য সয়েল, ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি কতটুকু হবে। তো এইখানে দেখো গামা ডি ইনটু এফ বাই গামা ডাব্লিউ, এটা যদি হয় তাহলে হচ্ছে এইখান থেকে টোটাল ক্যাপাসিটিতে আমরা পাবো, এটা হচ্ছে এফটা হচ্ছে এইখানে ফিল্ড ক্যাপাসিটি। তো এরপরে ডি আছে হচ্ছে এখানে ডেপথ অফ রোডজন, গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, এবং গামা ডি হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল। Hence, the water stored in the root zone in filling the soil up to the field capacity. তো যতটুকু ওয়াটার লাগবে সেটা হচ্ছে গামা ডি ইনটু এফ বাই গামা ডাব্লিউ, এত মিটার ওয়াটার লাগবে এই রোট জোন পর্যন্ত এটাকে ইয়া করতে। তো এরপর আসছি আমরা পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। The permanent wilting point is that water content at which the plant can no longer extract sufficient water for its growth and wilt up. তোমরা দেখছো যে হচ্ছে কি ধরো দুপুরবেলায় যদি কোনো গাছ লাগানো হয়, এর পাতা কি হয়ে যায়, শুকিয়ে অনেকটা শুকানোর মতো অবস্থা হয়ে যায়, মুড়িয়ে যায় বলা হয়। তো এই যে বিষয়টা এরকম যদি হয় যে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট, তো এই এত পার্সেন্ট ওয়াটার যদি থাকে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওয়াটার যদি সয়েলে থাকে, এবং যেটা ক্যান নো লঙ্গার এক্সট্রাক্ট সাফিসিয়েন্ট ওয়াটার ফর গ্রোথ, যেই পরিমাণ ওয়াটার থাকলে প্ল্যান্ট সেটাকে এক্সট্রাক্ট করতে পারে না, বা তার প্ল্যান্ট এটাকে রিসিভ করতে পারে না, সেই ওয়াটার কন্টেন্টটাকে বলা হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। এন্ড উইল্ট আপ মানে হচ্ছে এরকম মুড়িয়ে যাওয়া। ইট ইজ দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য পার্মানেন্ট উইল্টিং ইজ টেক প্লেস, এই সময় পার্মানেন্টলি উইল্ট হয়ে যায়। এই এখন আসি অ্যাভেলেবল ময়েশ্চার জিনিসটা কি। Available water or available moisture may be defined as the difference in water content of the soil below the field capacity and by permanent wilting point. Available moisture হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে ডিফারেন্স অফ কি ওয়াটার কন্টেন্ট অন দ্য সয়েল বিটুইন ফিল্ড ক্যাপাসিটি, মানে ফিল্ড ক্যাপাসিটি আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের মাঝখানে যে জিনিসটা, একটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি মানে এটুকু সয়েল ধরতে পারে, এর উপরে চাইলেও তুমি দিতে পারবে না। রতনের বাড়ির পানি মানে সব পানি একসাথে হচ্ছে না আগে বাগানে, আবার এই পালান দিয়ে ভরে গেছে বাড়ির মধ্যে পানি হচ্ছে। তো এর চেয়ে কম তুমি চাইলেও এটাকে রিটেইন করাতে পারবা না। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ ক্যাপাসিটি একটা সয়েলের। আর হচ্ছে কি যে এখানে
যখন তুমি কি পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট হচ্ছে এটা মিনিমাম ক্যাপাসিটি, সবচেয়ে এর নিচে আর যাবে না, মানে এর নিচে থাকলে আর সেটাকে এক্সট্রাক্ট করতে পারবে না। মানে এই ম্যাক্সিমাম আর মিনিমামের যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যাভেলেবল ময়েশ্চার। এরপর আসে unavailable moisture. Water left in the soil after the permanent wilting point is reached cannot be removed, as known as the unavailable moisture or hygroscopic water. কি বললো, সয়েল আফটার পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ রিচড, এরকম যদি সয়েলের পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে যখন রিচ করে গেল, মানে ওয়াটার কন্টেন্ট কমতে কমতে যখন পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে চলে গেল, and তারপরে কি হলো, দ্যাট ক্যান নট বি রিমুভড and ইজ নোন অ্যাজ, এই যে ওয়াটারটা রিমুভ করা যাবে না সয়েল থেকে। তার মানে এই পরিমাণ ওয়াটার কন্টেন্টে যখন চলে আসবে তখন এটা তো প্ল্যান্ট বের করতে পারবেই না, গ্র্যাভিটির কারণে এটা আর বের হবে না সেখানে, মানে এটা ওয়াটার ওই সয়েলের মধ্যে থেকেই যাবে, একটা ফিল্ড ক্যাপাসিটি হিসেবে থেকেই যাবে, এটা কোথাও নড়াচড়া করবে না, সয়েলের মধ্যে থেকে যাবে। তো এই যে ওয়াটার যেটা হচ্ছে না যাচ্ছে নিচে না যাচ্ছে উপরে, মানে না পারছে প্ল্যান্ট নিতে না পারছে ওয়াটার টেবিল নিতে, মানে এটা সয়েলের মধ্যে আটকে আছে। তো এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে আনঅ্যাভেলেবল ময়েশ্চার। এরপর আসে রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার। এটা কি, ইট ইজ দ্য পোরশন অফ ওয়াটার অ্যাভেলেবল ময়েশ্চার, পোরশন অফ দ্য অ্যাভেলেবল ময়েশ্চার হুইচ ইজ মোস্ট ইজিলি extracted by plants and approximately 75 to 80% of the available moisture. So it is the portion of the available moisture, এটা হচ্ছে available moisture এর সেই পোরশনটা that is easily, that is most easily extracted by plant, তো যেটা হচ্ছে খুব সহজে এটাকে এক্সট্রাক্ট করা যাবে প্ল্যান্ট দিয়ে, অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% অফ দ্য অ্যাভেলেবল ময়েশ্চার, যেটা হচ্ছে অ্যাভেলেবল ময়েশ্চারের সাধারণত 70 থেকে 75 থেকে 80% হচ্ছে এই রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার। এরপরে এই যে 25% বা 20% যেটা হচ্ছে সবসময় অ্যাভেলেবল না, মানে হচ্ছে অ্যাভেলেবল বাট ইজিলি সেটাকে এক্সট্রাক্ট করতে পারে না। এরপর আসে যে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। The water required to bring the soil moisture content of a given soil is called field capacity. যেটুকু ওয়াটার লাগবে, এক্সট্রা যে ওয়াটারটা দিতে হবে সয়েলের মধ্যে এর ফিল্ড ক্যাপাসিটিতে আনতে, সেই পরিমাণ ওয়াটারটাকে বলা হচ্ছে ওয়াটার ডেফিসিয়েন্সি। তার মানে ফিল্ড ক্যাপাসিটির নিচে, যত নিচে, মানে ধরো ফিল্ড ক্যাপাসিটিতে 10% নিচে আছে ওয়াটার কন্টেন্ট, তাহলে 10% হচ্ছে তোমার সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। এরপর আসি যে ইকুইভ্যালেন্ট ময়েশ্চার। ইকুইভ্যালেন্ট ময়েশ্চার কি, জাস্ট as field capacity is the water retained by the saturated soil after being acted upon the gravity, by similarly equivalent moisture of the water is retained by the saturated soil after being centrifuged 30 minutes by centrifugal force of 1000 times that gravity. Just as field capacity, water retained by the saturated soil. তো এরকম এই জিনিসটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি, কি বিষয়টা হচ্ছে যে এটা গ্র্যাভিটির কারণে বের হয়ে যাচ্ছে ওয়াটারটা, তাই না? এখন এই ইকুইভ্যালেন্ট ময়েশ্চারের ক্ষেত্রে কি করা হয়, সেন্ট্রিফিউগাল মেশিন কেউ দেখছো কিনা, হয়তো দেখছো কিনা আমি জানি না। সেন্ট্রিফিউগাল মেশিন একটা বিষয় আছে, যে মেশিন দিয়ে এটা চিনি বানানোর ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল মেশিন ইউজ করা হয়। এরপরে হচ্ছে মেডিকেল পারপাস অনেক বেশি ইউজ আছে, এটা হচ্ছে ব্লাডের ক্ষেত্রে ইউজ করা হয়। ব্লাড ব্লাড ব্লাডের মধ্যে ধরো সিরাম থাকে এবং হচ্ছে এখানে ব্লাড সেলস থাকে। এটা আসলে এক্সাক্ট টার্মিনোলজি আমি যদিও জানি না ব্লাডের ক্ষেত্রে কি করা হয়, তবে ব্লাডের হেপাটাইটিস বি বা এই ধরনের কিছু টেস্ট আছে আমি দেখেছি, সেটার ক্ষেত্রে এই ব্লাডটাকে তোমার টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে দেওয়া হয় এবং এটা অনেক বেশি আরপিএম থাকে, 1000 বা তার চেয়ে বেশি আরপিএম এটাকে ঘোরানো হয়। ঘোরানোর ফলে হচ্ছে এই রক্তের মধ্যে যে হলুদ অংশটা থাকে, ওটা কি যেন পড়তাম আমরা, রক্তের সিরাম না কি যেন বলে এটাকে, যাই হোক, তো সেই অংশ আর রক্তের যে ইয়ার তোমার দুইটা অংশ ওই আলাদা হয়ে যায়, একটা হলুদ অংশ থাকে আর একটা ইয়া থাকে লাল অংশ, এই জিনিসগুলো আলাদা করে ফেলা যায় ওই বিষয়টাই। এইভাবে এই ওয়াটারটাকে যদি সেন্ট্রিফিউগাল মেশিনেও দেওয়া হয় এবং 1000 টাইম গ্র্যাভিটির চেয়ে 1000 টাইম বেশি ফোর্স দেওয়া হয়, তারপরে যে ওয়াটারটা থেকে যায় সেটা ইকুইভ্যালেন্ট ময়েশ্চার কন্টেন্ট বলা হয় এখানে।
therefore slightly or lessly more equal to the field capacity, যার কারণে এটা অলমোস্ট ফিল্ড ক্যাপাসিটির সমান হতে পারে, কাছাকাছি হতে পারে। Estimate the depth and the frequency of irrigation and the basis of the soil moisture reserving concept. তো এটাকে কিভাবে ডেপথ অফ ইরিগেশন এবং ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন কিভাবে এস্টিমেট করা যায় দেখে আমরা। Water or soil moisture is consumed by the plant through their roots, তো তাদের রুটের মাধ্যমে এটা কনজিউম হয়। It is therefore become it is become necessary that sufficient moisture remains available in the soil from the surface to the root zone. তার মানে যেহেতু রোড দিয়ে এটা এটা কি করে কনজিউম করে, সেজন্য এটা অবশ্যই সাফিসিয়েন্ট পরিমাণ ময়েশ্চার এই রোড জোনে অ্যাভেলেবল থাকতে হবে। অ্যাজ এক্সপ্লেইনড আর্লিয়ার, যেমন আগে তোমার করা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে, যেমন কি সয়েল ময়েশ্চার অফ দ্য রুট জোন ক্যান ভ্যারি ফ্রম ফিল্ড ক্যাপাসিটি। তো এটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি থেকে উইল্ডিং পয়েন্ট পর্যন্ত এটা ভ্যারি করতে পারে, যেটা হচ্ছে কি আমার অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট, যেটা আগের ফিগারে দেখানো হয়েছে। এইখানে এই যে দেখো এইখানটাতে বিষয়টা যেটা চিন্তা করি, নন অ্যাভেলেবল আর হাইগ্রোস্কোপিক ওয়াটার, এর নিচে যদি চলে যায় এটা হচ্ছে উইল্টিং পয়েন্ট। এই হাইগ্রোস্কোপিক ওয়াটারের সর্বোচ্চ পয়েন্টটাকে বলা হচ্ছে উইল্টিং পয়েন্ট। এর উপরে গেলে সেটা ফিল্ড ক্যাপাসিটি হবে, আর নিচে আসলে উইল্টিং পয়েন্ট, তাই না? এরপরে যে অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট, যে ক্যাপিলারি ওয়াটার নামে পরিচিত, এটা হচ্ছে এই পর্যন্ত, এই যে ডটেড লাইন পর্যন্ত। এরপরে যে হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এরপরে ফাইনালি যে এই যে ফিল্ড ক্যাপাসিটি, টোটাল জিনিসটা যে অংশটা আছে এটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এই হচ্ছে সয়েল ময়েশ্চার কন্টেন্ট বা সয়েল ময়েশ্চার যে ডায়াগ্রাম এটা। It is also evident that the previous discussion of the soil moisture is not allowed to be deplete out of the wilting point up to the wilting point. The wilting point পর্যন্ত যে ওয়াটার আছে উইল্টিং পয়েন্টের নিচে, সেটাকে ডিপ্লিট করা যায় না, সেটাকে এক্সট্রাক্ট করা যায় না, as it would result to be considerable fall in crop yield. তো এটা হচ্ছে কনসিডারেবল ক্রপ yield কে এটাকে ফল করতে পারে। The optimum level up to which the water moisture can be allowed to be deplete the root zone without fall in crop as worked out and everyday crop and soil. তো যে পরিমাণ ওয়াটারটা রুট জোন দিয়ে সহজেই করতে পারে, এক্সট্রাক্ট করতে পারে, and has to be worked out, যেটাকে ওয়ার্ক আউট করতে এভরিডে অন দ্য ক্রপ অয়েল বাই এক্সপেরিমেন্ট, যেটা প্রত্যেকদিন বের করে দেখতে হবে, এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে হবে যে কতটুকু। Irrigation water should be supplied as soon as the moisture falls up to the optimum level. Optimum level এর নিচে গেলেই এটাকে ইরিগেশন দিতে হবে, এটাকে মেজার করতে হবে, এই জন্য বলছে যে নিয়মিত এটাকে মেজার করতে হবে। And its quality should be just sufficient to bring the moisture content. Its quantity should be just sufficient to moisture content up to the field capacity. তো অবশ্যই ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত আনার জন্য সাফিসিয়েন্ট হতে হবে। Water will be utilized by the plant after the fresh irrigation dose is given, and the soil moisture will start falling. তো এটা দেওয়ার পরে এই জিনিসটা কি করবে, সয়েল প্ল্যান্ট এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে এবং এক্সট্রাক্ট করতে শুরু করবে। দেন কি হবে, সয়েল ময়েশ্চার আস্তে আস্তে কমতে থাকবে, and it is again reoccupied by fresh dose of irrigation as soon as the water moisture reaches the optimum level. যতক্ষণ পর্যন্ত না অপটিমাম লেভেলে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আবার ইরিগেশন দেওয়া লাগবে। এই বিষয়টা এই ফিগার থেকে যদি দেখো তোমরা, খুব সহজে এটাকে কি বলে এক্সপ্লেইন করা যেতে পারে। এইখানে দেখো যে ওয়াটার এই যে উপরের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার কি ফিল্ড ক্যাপাসিটি, তাই না? এটা হচ্ছে অপটিমাম লেভেল, এটা হচ্ছে আমার কি এই জায়গা হচ্ছে অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট, তাই না? রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট। তো এইখানে রেডিলি অ্যাভেলেবল এর নিচে যখন চলে যাবে তখন কিন্তু আসলে ইজিলি এক্সট্রাক্ট করতে পারবে না, তার কারণে সবসময় আমাদেরকে ইজিলি এক্সট্রাক্টেবল এর মধ্যে রাখতে হবে। যখনই ওয়াটার ধরো স্যার, হ্যাঁ বুঝতে পারিনি স্যার সময় শেষের দিকে স্যার, মানে শেষ হয়ে গেছে। ওয়াটার সময় শেষ হয় না, এখন 4 মিনিট বাকি আছে। যাই হোক, 10টা 35 শেষ স্যার।
এইখানে ওয়াটার দেখো যখন এই যে ফিল্ড ক্যাপাসিটি থাকলো, তারপরে কি হলো, এই তুমি একদম সুন্দরভাবে ফিল্ড ক্যাপাসিটির সমান ওয়াটার তুমি ইরিগেট করলে, করার পরে কি হবে, টাইম যাওয়ার সাথে সাথে দেখো প্ল্যান্ট কিন্তু এটাকে এক্সট্রাক্ট করতে শুরু করবে, এবং দেখো এই যে কমতে 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 এই যে চলে আসলো কোথায়, রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার একদম লাস্ট পয়েন্টে, সেখানে চলে আসলো। এইখানে আসার পর তুমি আবার ইরিগেশন দিলে, আবার এটা ফিল্ড ক্যাপাসিটি পৌঁছায় গেল, আবার সয়েল কি করবে, যে হচ্ছে এই প্ল্যান্ট এটাকে নিতে শুরু করবে, তাই কি না? তো এটাকে প্ল্যান্ট আবার অ্যাকসেপ্ট করতে শুরু করলো, করার ফলে দেখো আবার কমতে কমতে এটা আবার নিচে চলে আসলো, আবার বাড়লো। এইভাবে এটাকে ইরিগেশন দেওয়া হয়। আসসালামু আলাইকুম। তো এই যে এইভাবে চিন্তা করো যে যখন এই ফিল্ড ক্যাপাসিটির নিচে চলে আসবে, বা এই যে তোমার যখন রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার একদম নিচের পয়েন্টে চলে আসবে, তখন যে এটাকে আবার দিয়ে এটাকে ফিল্ড ক্যাপাসিটিতে নিয়ে যেতে হবে, আবার এটা নেমে আসবে, আবার দিতে হবে। তো এইভাবে এই ইরিগেশনটা চলে। তো এই হচ্ছে আজকের ক্লাস, এই ছিল আজকের পড়াশোনার বিষয়। তো নেক্সট দিন আমরা হয়তো এটা এই রিলেটেড প্রবলেম করব, এই হচ্ছে বিষয়। ওকে।